আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভ্যাকসিন ও হাসপাতাল সার্ভিসের কারণেই করোনায় মৃত্যু একে নেমেছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে গাজীপুরের কাশিমপুরের একটি কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি নতুন করে 12 থেকে 17 বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়েও পৌঁছেছে বলেও জানান। কমেছে, এর পিছনে বহু লোকে কাজ করেছে, পুরো দেশবাসী কাজ করেছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ তো বেশি কাজ করতে হয়েছে। আমাদের ওষুধের ব্যবস্থা করতে হয়েছে, বেডের ব্যবস্থা করতে হয়েছে, ডাক্তার নার্স নিয়োগ দিতে হয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করতে হয়েছে। এই সব কিছু ভালোভাবে করার ফলেই আজকে ডেথ কমে আসছে। সুন্দরবনে বন বিভাগের কঠোর নজরদারির পরেও থামছে না হরিণ শিকার। বনের মধ্যে ফাঁদ পেতে ও গুলি করে বাঘ ও হরিণ শিকার করছে একদল শিকারী চক্র। এদিকে চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত। সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় মায়াবী চিত্রা হরিণ। কয়েক বছরে বন বিভাগের ব্যাপক নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটা কমে যায়, কিন্তু বর্তমানে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবারও বনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র। সুন্দরবনে গেল 10 মাসে শিকার হয় শতাধিক হরিণ। এর মধ্যে শিকার করা 22টি জীবিত হরিণ বনে অবমুক্ত করা হয়। পাশাপাশি জব্দ করা হয় 300 কেজি হরিণের মাংস এবং 17,387 ফুট শিকারের ফাঁদ। একই সময় প্রশাসনের তৎপরতায় আটক করা হয় 37 জন শিকারীকে। হরিণ শিকারীদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা, এমন দাবি দর্শনার্থী সহ স্থানীয়দের। হরিণ এভাবে যদি আবাদে শিকাররা শিকারি করে নিয়ে যায় তাহলে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর এই হরিণকে যারা ধ্বংস করে দিচ্ছে তো তাদের শাস্তি হওয়া উচিত। শিকারী চক্রদের ধরতে বন বিভাগ থেকেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। সে অনুযায়ী শিকারীদের উৎপাত বন্ধে অব্যাহত থাকবে অভিযান, জানালেন করমচলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের কর্তৃপক্ষ, বন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা খুব তৎপর হয়েছে, আমাদের খুব প্রেসার দিচ্ছে যে কোনো ভাবে হোক না কেন কোনো বন্য শিকারী যেন ভিতরে ঢুকতে না পারে। হরিণ শিকারীদের সকল অপতৎপরতাই প্রশাসনিক তৎপরতার মাধ্যমে রুখে দেওয়ার কথা জানালেন এ বিভাগীয় বন কর্মকর্তা। বন বিভাগ তৎপর আছে এবং আমরা ওদের প্রতিটা তৎপরতা কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওরা কিন্তু সফল হয় না, ওদের প্রতিটা অপতৎপরতা আমরা কিন্তু প্রতিহত করেছি এবং ওদেরকে আসামি সহ আমরা হরিণের মাংস সহ আসামি ধরছি, প্লাস বাঘের চামড়া উদ্ধার করেছি। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এ সুন্দরবন। এখানকার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কঠোর নজরদারিতে সুন্দরবনে বন্ধ হবে হরিণ শিকার। বনের সর্বত্রই নির্বিঘ্নে বিচরণ করবে মায়াবী হরিণ, এমনটি প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল জসিম উদ্দিন নামের এক পথচারীর। প্রত্যক্ষদর্শীরা জানায়, জসিম উদ্দিন মানসিক প্রতিবন্ধী থাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। এদিকে গেল রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারণা নিয়ে সংঘর্ষের ঘটনায় সালিশি বৈঠকের সময় উপজেলা ভাইস চেয়ারম্যানের দেহরক্ষীর গুলিতে মৃত্যু হল আব্দুর রশিদ নামের এক যুবকের। শনিবার রাতের দিকে উপজেলার মুরাপাড়া ইউনিয়নে ঘটে এ ঘটনা। নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে এ ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। এ তথ্য নিশ্চিত করেন রূপগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন। আমরা আল্লাহর কাছে হ্যাঁ যাতে সুস্থ বিচার হইয়া হ্যাঁ যাতে ফাঁসির মঞ্চে ঝুলে সর্বোচ্চ 5 মিনিট এর মধ্যে গুলি করে দিছে। ছোট ভাই যারা মারছে হ্যাঁ ফাঁসি চাই। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামের উত্তরপাড়া এলাকায় পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে যায় 2 বছর বয়সী 2 যমজ বোন আদিবা ও আরিফা। পরে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যমজ 2 বোনকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আসছে 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিংগাইরের 11টি ইউনিয়নের ইউপি নির্বাচন।
নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে করছেন অভিযোগ পাল্টা অভিযোগ। তবে ভোটারদের দাবি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের। মানিকগঞ্জ থেকে জয় ঘোষের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসছে 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রতিটি ইউনিয়নই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার 11টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং 25 জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সদস্য পদেও প্রতিটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে 103 ও সাধারণ সদস্য পদে 297 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ ভোটাররা চান ভোটের অনুকূল পরিবেশ। সুস্থ নির্বাচন হয় তাহলে আমরা মনে হয় যে সেন্টারে গিয়ে ভোট দিতে পারবো। একটা সুষ্ঠু নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে। স্বতন্ত্র প্রার্থীদের 2-1 জনের অভিযোগ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে। এছাড়া সবার কণ্ঠেই ছিল উন্নয়নের প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিভিন্নভাবে আমাদের যারা সমর্থক আছে তাদের মধ্যে বিভিন্ন ভীতির সঞ্চার করার চেষ্টা করতেছে। আমরা প্রাণবন্তর যাতে নির্বাচনটা উৎসবমুখর হয় সে কারণেই আমরা অংশগ্রহণ করছি। আমরা নির্বাচনমুখী লোক। একটি আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সেজন্য আমি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার জামিরটাকে একটি শিক্ষিত মাদকমুক্ত সরকার এবং তার প্রশাসন নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করবে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পুরো বিষয়টি উড়িয়ে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা নৌকা প্রতীকের প্রার্থীদের। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে শান্তিপ্রিয়ভাবে আছে। এখানে একটা অবাধ শান্তিপ্রিয় একটা নির্বাচন হবে। না, এখন তো আমার কাছে কোনো অভিযোগ আমাকে কেউ কিছু বলে নাই। 50 বছরে যে কাজ না হয়েছে আমার এই 10 বছরে তার দ্বিগুণ কাজ আমার ইউনিয়ন পরিষদে হয়েছে। এটা আমার কথা নয়, আমার জনগণের কথা। এই গ্রামে এখনো ধানের শেষের দোয়া অনদোয়া। এদিকে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ। ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ আমাদের মনে হচ্ছে যে অনুকূলে আছে, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছে। তো আমরা মনে হয় 11 তারিখে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের প্রচেষ্টায় সহিংসতার সকল বেড়াজাল পেরিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত হবেন যোগ্য প্রার্থী। এমনটাই প্রত্যাশা ভোটারদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে বগুড়ার গাবতলী দুর্গাহাটা বাজারে ঘটল এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। 5 থেকে 7 সদস্যের একটি ডাকাত দল সুকৌশলে বাজারের নাইট গার্ডের হাত পা বেঁধে ফেলে। পরে 9টি দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ লুট করে নেয় 60 থেকে 70 লাখ টাকার মালামাল। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম। আমার গহনা ছিল আপনার 3.5 ভরের মতো। রাত 4টার দিকে আমি খবর পাই যে আমার এই মার্কেটের দোকান চুরি হয়ে গেছে। পিস্তল ধরে করছে, যদি এদিকে আসিস তাহলে শালা গুলি করবো। আর দোকানে চুরি হয়ে গেছে গত রাতে। আমি আমার প্রায় 2.5 লক্ষ টাকার মতন বাজারে সব নাইট গার্ড করে আটকে রাখার ফলে তারপরে চুরি করছে। এটা একটা চুরি বলে না, ডাকাতি বলে। দ্বিতীয় দফার ইউপি নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগরে 2 স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন 7 জন। শনিবার সন্ধ্যায় সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বরুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব আলীর বাড়িতে ও রাতে হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এদিকে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। আমার ছেলে ঘর ভাঙতেছে দোকানে, আমি যাই আকছা দিছি, আমার বাইরে মারছে। আমার চাচাতো ভাই সেও সরকারি চাকরি করে, তার ঘর দরজা ভাঙে লুটপাট করে নিয়ে গেছে। শাহিন চৌধুরী একের পর এক এইটা নিয়ে 3টে ঘটনা ঘটা দিল। আমার বাড়ি ঘর কি অবস্থা হয়েছে আপনারা তো দেখলেন, ক্যামেরা করে নিচ্ছেন। শনিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে বরগুনা সদরের গলাচিপা বাজার থেকে রুবেল ফরাজি নামের এক যুবককে আটক করে বরগুনা সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 1 কেজি গাঁজা। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের গোপন কিছু সোর্স থাকে, সেই সোর্সের মাধ্যমে জানতে পারলাম যে গলাচিপা বাজারে মোহাম্মদ রুবেল ফরাজি নামের একজন লোক
মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। সেই সংবাদের ভিত্তিতে আমি আমার সাব ইন্সপেক্টর সোহেল, এএসআই কিবরিয়া আরও অন্যান্য ফোর্স সহ গলাচিপা বাজারে অভিযান চালিয়ে এই আমার সাথে থাকা এই গাঁজা ব্যবসায়ী মোহাম্মদ রুবেল ফরাজিকে 1 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করি। গেল রাতে মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনকে ঘিরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহ 30 জন। ভাঙচুর করা হয় 50টি মোটরসাইকেল। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় 12 জন হামলাকারীকে। কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন পাওয়া নৌকা মার্কার প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহ 30 জন আহত হয়েছে। এ সময় 50টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত। অভিযোগ নৌকা মার্কার প্রার্থী জাকির হোসেন জমাদ্দারের। কামরুল হাসান মন্টু, তোফায়েল আহমেদ টিটো 2 জন একত্রিত হয়ে আমার লোকদের অতর্কিতভাবে হামলা করে। এদিকে বহিরাগতদের দিয়ে হামলা করানোর চেষ্টাকালে প্রতিহত করেছে এলাকাবাসী, জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসানুর মোহাম্মদ। যাদের মোটরসাইকেল ভাঙচুর হয়েছে তারা কেউই কিন্তু কয়রা ইউনিয়নের লোক না, তারা গরুনদী, রমজানপুর, সিটিখান, কালকিনির লোক। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অপছন্দের প্রার্থীর হাতে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের। আমাদেরকে তৃণমূল থেকে কোনো মূল্যায়ন করা হয় নাই। বর্তমানে যাকে নৌকা দিছে তৃণমূলের কোনো মূল্যায়ন ছাড়াই বিধায় এই কারণে এই সমস্ত সংঘর্ষগুলো হইতেছে। নৌকা আমরা সবাই পছন্দ করি, কিন্তু নৌকার মাঝিরে না। এই জন্য সবাই বিদ্রোহী করে আমরা আনারসের পক্ষে নির্বাচন করি। আওয়ামী লীগ যারা আছি আর এই যারা নমিশন দিছে আর আমাকে কেউ কোনো লোকের পছন্দনীয় না। এদিকে বেপরোয়া হামলা, বোমা বিস্ফোরণ ও গুলি চালানোর কারণে নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভূমিকাটা সেটা এরকম ছিল যে ওই যে স্বতন্ত্র প্রার্থী আনারসের যে প্রার্থী উনি হলো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলের বহিরাগত ক্যাডার। তো এত ধরনের অস্ত্র তার যে কোনো সময় যে কাউকে আঘাত করতে পারতো, বেশিরভাগ ছিল গোলাবারুদ ছিল বেশি, এই কারণে পুলিশ ব্যর্থ হয়েছে। তবে এ বিষয়ে কালকিনি থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সহিংসতার তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে। এই চলমান সহিংসতা নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে তাহলে 8-11 নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণের দিন সংঘর্ষ চরম আকারে যেতে পারে, এমনটি মনে করছেন এ অঞ্চলের সাধারণ ভোটাররা। কাজী আলামিন, আনন্দ টিভি, কালকিনি, মাদারীপুর। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।